আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। সুষ্ঠু বিচারের প্রত্যাশা জামায়াত আমিরের। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস আদালতে কর্মচাঞ্চল্য। সচিবালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সরকারের কার্যকর ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন মাহদি আমির। তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করা হয়েছে বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সন্ধ্যা 7টার মধ্যে শপিং মল দোকানপাট বন্ধের নির্দেশ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ। বেশ কয়েকজন আহত। এবং মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জীবনাবসান। জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের চেষ্টা। বেশ কয়েকজন আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। রাজধানী পল্লবীতে 8 বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা দম্পতির বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। আগামীকাল থেকে নেওয়া হবে সাক্ষ্য গ্রহণ। 2 সপ্তাহের মধ্যে মামলার বিচার কাজ শেষ হবে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। মহানগর পিপি জানান, প্রধান আসামি সোহেল রানার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আইনি লড়াই চালিয়ে যাবেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। অভিযোগ গঠনের শুনানির জন্য রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে সকাল 10:30টার দিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদের তোলা হয় বিচারক মাসরুর সালেকিনের আদালতে। এ সময় অভিযোগ গঠনের পক্ষে নানা যুক্তি তুলে ধরেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। অন্যদিকে এর বিরোধিতা করে আদালতে বক্তব্য দেন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী মুসা কালিমুল্লাহ। উভয় পক্ষের শুনানি শেষে আসামি পক্ষের আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মাননীয় ট্রাইব্যুনাল সাবমিশনে সন্তুষ্ট হয়ে আগামীকাল রাষ্ট্রপক্ষে সাক্ষী উপস্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এবং একই সাথে আগামীকাল থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া একটানা চলিতে থাকিবে। এদিকে আলোচিত মামলার অন্যতম আসামি সোহেল রানাকে আদালতে নেয়ার সময় তিনি শিশু রামিসাকে ধর্ষণের কথা স্বীকার করেন, তবে হত্যার সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন। আমার ওয়াইফ সাহায্য করেন, আমার ওয়াইফের কোনো দোষ নাই। আমি আপনার শুধু বাচ্চা ধর্ষণ করতে ডলার মারছে ডলার, কিন্তু ডিএনএ তো আপনার আমার কোনো ডিএনএ চেক লাইনি স্যার। মহানগর পিপি জানান, ট্রাইব্যুনালের এই মামলাটি দ্রুত নিষ্পত্তির সুযোগ আইনে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে রাষ্ট্র আসামি পক্ষে আইনজীবী নিয়োগ দিয়েছে। সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ মৃত্যুদণ্ডই হবে এই মামলার, কিন্তু যেহেতু আমাদের দেশে আইন এবং বিচার ব্যবস্থা আছে, আমরা আইন এবং বিচার ব্যবস্থার একটা প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি এখানে নিশ্চিত করা উচিত। পপুলার মডেল হাই স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী রামিসা আক্তারকে গত 19 মে পল্লবীর বাসায় স্ত্রীর সহায়তায় পাশবিক নির্যাতন করে হত্যা করে আসামি সোহেল রানা। এরই মধ্যে দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে আসামিরা। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য উদ্যোগ নিয়েছে সরকার। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। সরকার রামিসা হত্যাকাণ্ডের বিচার দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের দেয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়িত হলে রামিসার পরিবার ন্যায় বিচার পাবে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আরও বলেন, বিচারের নামে অবিচার ও দীর্ঘসূত্রিতার কারণে সমাজে অন্যায় অপরাধ বাড়ছে, তাই দ্রুত বিচার নিশ্চিত করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি। পরে রামিসার অসুস্থ বাবা হান্নান মোল্লাকে দেখতে হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাক্তার রফিক। এ সময় তিনি রামিসার বাবার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করেন। এটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে,
আমরা চাই অনাস্থার সংস্কৃতি থেকে বিচার বিভাগ বের হয়ে আসুক। বিচার বিভাগ 100 বার স্বাধীন হোক এবং 100 ভাগ স্বাধীনতা নিয়ে তারা বিচার করুক, ন্যায় বিচার করুক। ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য। প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে জানিয়ে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, মধ্যপ্রাচ্য সংকট নিরসন হলে তেলের দাম সমন্বয় করা হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এছাড়াও সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বলেন, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনায় আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। পবিত্র ঈদ উল আজহার ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে এসে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চলমান কার্যক্রমের খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। মন্ত্রী প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজখবর নেন বিভিন্ন কাজের ও প্রকল্পের। এর ফাঁকে সাংবাদিকদের সাথেও কথা বলেন তারা। স্বাভাবিক যে প্রতিষ্ঠানগুলি। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, নতুন সরকার গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ করেনি। সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া সাংবাদিকদের হয়রানি না করতেও সরকার নির্দেশনা দিয়েছে বলে জানান মন্ত্রী। সংবাদপত্রের সম্পাদক বিন্দুরা মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, সংবাদপত্রের মালিকরা দেখা করেছেন, সবাই গিয়ে বলেছেন যে এই প্রথম তারা নিয়ন্ত্রণবিহীনভাবে সাংবাদিকতা করেছেন এবং কোনো মহল থেকে, সরকারি মহল থেকে কোনো ধরনের কোনো চাপ বা কোনো ধরনের কোনো কিছু করা হয়নি। এদিকে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী। আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা ও সাংবাদিকদের ওপর হামলা নিয়েও কথা বলেন তিনি। আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি হয়েছে, তদন্ত হবে। 3 দিনের ভিতরে সেই তদন্ত রিপোর্ট 3 তারিখের মধ্যে দাখিল হবে। স্বাস্থ্যমন্ত্রীর সাথে বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, এমন শিশু মৃত্যুর ঘটনা নজিরবিহীন। আইনগত সকল বিষয়ে সহায়তা করবে সরকার। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক, এবং এর প্রকৃতপক্ষে যদি কোনো দায় থাকে সেই দায় নিরূপণ করা এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করার যে প্রক্রিয়া, আইনি প্রক্রিয়া আমাদের দেশে আছে, সেগুলো যথাযথ অনুসরণ করার জন্য। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সরকারের গণমুখী সিদ্ধান্তের কারণে ঈদ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। তেজগাঁও প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বিঘ্ন ঈদযাত্রা, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, দেশীয় পশুর বাজার সুরক্ষা, দ্রুত বর্জ্য অপসারণ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, চামড়া খাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখাই ছিল প্রধানমন্ত্রীর অন্যতম নির্দেশনা। ফ্যাসিবাদের দীর্ঘ রাজনৈতিক সংস্কৃতিকে সম্পূর্ণরূপে ভেঙে দিয়ে জনসম্পৃক্ত ও গণমুখী রাজনীতির ঐতিহ্য বজায় রেখে সরকারের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণমাধ্যম সহ সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। দীর্ঘদিনের দুঃশাসনে ক্লান্ত জনগণ এবারের ঈদে উপলব্ধি করেছে যে রাষ্ট্র তাদের প্রতি সংবেদনশীল এবং প্রশাসন কেবল ক্ষমতার কেন্দ্র নয়, বরং জনসেবায় কার্যকর ও দায়িত্বশীলতার অন্যতম মাধ্যম। এই কর্মযজ্ঞকে পাথেয় করে গণমানুষের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের সকল চ্যালেঞ্জ মোকাবেলা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধকে সুদৃঢ় করা এবং সুশাসনের এই ধারাকে টেকসই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই হবে বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম অঙ্গীকার। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। রোববার জ্বালানি বিভাগের এক প্রজ্ঞাপনে ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটার প্রতি 5 টাকা বাড়ায় সরকার, যা কার্যকর হয় আজ থেকে। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে বাড়তি খরচের অভিযোগ ভোক্তাদের। তরিক ইসলামের রিপোর্ট। সরকার গঠনের 3 মাসের মাথায় দ্বিতীয় দফা জ্বালানি তেলের দাম বাড়ালো সরকার। রোববার জ্বালানি বিভাগের এক বিজ্ঞপ্তিতে জুন মাসের জন্য লিটার প্রতি 5 টাকা বাড়িয়ে অকটেন 145 টাকা, পেট্রোল 140 টাকা ও কেরোসিনের দাম 135 টাকায় নির্ধারণ করা হয়।
সরকারের এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে সাধারণ মানুষ। এক মাসে ডিফারেন্সে 5 টাকা, এটা কোনোভাবে নেওয়া যায় না। আমাদের খরচ বেড়ে যাবে, তেল বেশি বেড়ে গেলে আমাদের জন্য একটু কষ্টসাধ্য হবে। ঘোষণা ছাড়া কোনো কিছু ছাড়াই আবার বাড়তি করলো, এটা কোনোভাবেই আসলে আমরা যারা ইউজার এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত না। এদিকে সচিবালয়ে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমে গেলে তেলের দাম সমন্বয় করা হবে। যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করব। এর আগে গত 18 এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। থ্যাংক ইউ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ভালো থাকবে সকলে। বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার বিদ্যুৎ বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। আদেশে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত কার্যকর ছিল। এর আগে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে সাময়িকভাবে সময়সীমা রাত 10টা পর্যন্ত বাড়ানো হয়েছিল। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের যোগদানের প্রতিবাদে গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত মতিঝিল। এর আগে ব্যাংকের সামনে শতাধিক আন্দোলনকারী চেয়ারম্যানের অপসারণ সহ 5 দফা দাবিতে বিক্ষোভ শুরু করেন। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে আন্দোলনের কারণে ব্যাংকের কার্যকরী পরিষদের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়নি। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 82 বছর। ধানমন্ডি তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান ও মিছিল করার চেষ্টা করলে পুলিশ কয়েকজনকে আটক করে। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন। সাজ্জাদ জাহানের রিপোর্ট। নিভে গেল বাঙালির স্বাধিকার আন্দোলন ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ। ডাকসুর ভিপি থেকে 69-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে আলোচনায় আসেন তিনি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেতা। ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা তার আত্মার মাগফিরাত কামনা করেন। ফুসফুসে পানি জমছিল, তখন আবার ইনসেন্টিভ কেড়ে নিয়ে গেছে, ওইখানেই ছিল আর ওইখানেই আমরা আশা করি এবং দাবি করছি স্পিকার সহ সরকারের কাছে ওনার একটা জানাজা যেন সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ যতদিন আছে, তোফায়েল আহমেদরা ততদিন বেঁচে থাকবে মানুষের প্রাণে, অন্তরে। পরে জানাজায় অংশ নিতে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করলে কয়েকজনকে আটক করে পুলিশ। মঙ্গলবার সকালে তার মরদেহ নিয়ে যাওয়া হবে ভোলায়। সেখানে একাধিক জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই কিংবদন্তি। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। সালের ফিফা বিশ্বকাপ 11 জুন শুরু হয়ে 19 জুলাই পর্যন্ত চলবে। প্রথমবারের মতো 48টি দেশ এবারে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। দলগুলোকে 12টি গ্রুপে ভাগ হয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে। কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রের 16টি ভেন্যুতে হবে খেলা। প্রতিটি দেশেই হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। এবারের বিশ্বকাপ মহাযজ্ঞের কথা জানাচ্ছেন পরাগ আরমান। ইতিহাসে প্রথমবারের মতো এবারই 3টি দেশে হচ্ছে বিশ্বকাপ আসর। অবশ্য বিশ্বকাপের যৌথ আয়োজক হওয়া
এবারই প্রথম নয়। ৪৯ দিনের এই টুর্নামেন্টে ৪৮টি দেশ নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে ১০৪টি ম্যাচ খেলবে। যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর ৩টি এবং কানাডার ২টি শহরে হবে বিশ্বকাপের খেলাগুলো। ফিফা র্যাঙ্কিং ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শিরোপা দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে ইউরোপের দেশ স্পেন এবং ফ্রান্স। তাছাড়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ব্রাজিলও শিরোপার সবচেয়ে বড় দাবিদার। এত বেশি ম্যাচ এবং ভেন্যু থাকার কারণে কেবল একটি মাত্র উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে ফিফা বিশ্বকাপের মূল চেতনাকে ফুটিয়ে তুলতে পারত না। তাই প্রতিটি আয়োজক দেশ বিশ্বমাঝে আলাদাভাবে নিজেদের তুলে ধরার সুযোগ পাবে। 2টি বিশ্বকাপের ফাইনাল সহ 3টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে ঐতিহাসিক মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম। এখানে উদ্বোধনী ম্যাচের আগে প্রায় 90 মিনিটের জমকালো অনুষ্ঠানে ঐতিহ্যবাহী নাচ ও আধুনিক শিল্পকলার সমন্বয় থাকবে। পারফর্ম করবে জনপ্রিয় মেক্সিকান ব্র্যান্ড মানা। ফিফা ওয়ার্ল্ড কাপের ট্রফিটি ঐতিহ্যবাহী মেক্সিকান পাপেল পিকাদো শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। 12 জুন টরেন্টোতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কানাডা। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে সেই ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানটি কানাডার বহু সাংস্কৃতিক বৈচিত্র্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতিচ্ছবি হয়ে উঠবে। সেখানে থাকবেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে সঞ্জয়। একই দিনে লস অ্যাঞ্জেলসে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এখানকার উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে থাকবেন পপ তারকা কেটি পেরি। আরও পারফর্ম করবেন র্যাপার ফিউচার, ব্রাজিলিয়ান সঙ্গীতশিল্পী আনিত্তা। 3 দেশের অনুষ্ঠানই আলাদা সাংস্কৃতিক পরিচয় তুলে ধরবে। পাশাপাশি বিশ্বকাপের বৈশ্বিক আবেদন ও ফুটবলের সাংস্কৃতিক প্রভাবও উপস্থাপন করা হবে এসব আয়োজনে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর 2 আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বিকেলে নাটোরের বড়ইগ্রামে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় হুইপ দুলু বলেন, গত 17 বছরে যারা গণতন্ত্র হত্যা করেছিল সেই ফ্যাসিস্টরা যেন আবারও মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সরকার ও বিরোধী দল সহ সকলকে সতর্ক থাকতে হবে। বিরোধী দল এবং সরকার দল সহ সকলের কাছে আমার অনুরোধ, কোনোভাবেই সেই ফ্যাসিস্টরা যেন আবার বাংলাদেশের গণতন্ত্রকে আবারও নরবরে নিশ্চিত করতে না পারে, এই একটা জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সদ্য শেষ হওয়া মে মাসে নিজেদের লেনদেনের বেশ কয়েকটি রেকর্ড করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ। মাসিক ভিত্তিতে ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের পাশাপাশি মে মাসে একাধিকবার একদিনে লেনদেনের রেকর্ড হয়েছে। নতুন রেকর্ড হয়েছে অ্যাক্টিভ ব্যবহারকারীর সংখ্যায়ও। মে মাসে সব মিলে ৪৪,৬৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে নগদের মাধ্যমে। এর আগে এক মাসে নগদের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ছিল চলতি বছরের মার্চ মাসে। এ বিষয়ে নগদের প্রশাসক মোতাসিম বিল্লাহ বলেন, নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এ কারণে নিজেদের রেকর্ডগুলো নতুন করে লিখতে পারছে নগদ। এবারে আন্তর্জাতিক সংবাদ।
দক্ষিণ কোরিয়ার বড় প্রতিরক্ষা প্রতিষ্ঠান হানহুয়া অ্যারোস্পেসের একটি কারখানায় বিস্ফোরণে অন্তত 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। স্থানীয় সময় সোমবার দমকল বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি। সকালে দায়েজান শহরের কারখানাটিতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় সকাল 11টার দিকে বিস্ফোরণের খবর পায় কর্তৃপক্ষ। দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন বিস্ফোরণটি কারখানার ভেতরেই ঘটেছে। এখনও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা যায়নি। দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট লি জায়ে-মিয়ং কর্মকর্তাদের দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছেন। বদিউল আলম খোকন পরিচালিত ও এসজি প্রোডাকশন প্রযোজিত চলচ্চিত্র অফিসার ঈদুল আজহা উপলক্ষে দেশে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দুপুরে রাজধানীর যমুনা ব্লকবাস্টার সিনেমা হলে চলচ্চিত্রটির প্রচারণায় উপস্থিত হন সিনেমার শিল্পী, কলাকুশলী ও অভিনয় শিল্পীরা। এ সময় জনপ্রিয় চিত্রনায়ক ডিএ তায়েব সহ চলচ্চিত্রের অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। চলচ্চিত্রটির নির্মাতা ও সংশ্লিষ্টরা জানান, দেশব্যাপী দর্শকদের কাছে অফিসার সিনেমাকে আরও ব্যাপকভাবে পৌঁছে দিতে এ ধরনের প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। শিশুর রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল স্বপ্নার বিচার শুরু। কাল থেকে সাক্ষ্য গ্রহণ। সুষ্ঠু বিচারের প্রত্যাশা জামায়াত আমিরের। ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস আদালতে কর্মচাঞ্চল্য। সচিবালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সরকারি কার্যকর ব্যবস্থাপনায় স্বাচ্ছন্দ্যে ঈদ উদযাপন। মাহদি আমিন। তেলের দাম বৃদ্ধিতে জনমনে ক্ষোভ। আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করা হয়েছে। বিদ্যুৎ প্রতিমন্ত্রী। সন্ধ্যা 7টার মধ্যে শপিং মল, দোকানপাট বন্ধের নির্দেশ। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ। পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল ও জল কামান নিক্ষেপ। বেশ কয়েকজন আহত। এবং মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের জীবনাবসান। জানাজা শেষে কার্যক্রম নিষিদ্ধ। আওয়ামী লীগের মিছিলের চেষ্টা। বেশ কয়েকজন আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।